তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 6 জুলাই 2025। আমাদের জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য আমরা যে ব্যাচ শুরু করেছি সেটার দ্বিতীয় ক্লাস এবং সংবিধানের উপরেও দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা যেটা আলোচনা করব দেখেন, গতদিন আমরা বাংলাদেশ সংবিধান মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আহ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সংবিধান, অস্থায়ী সংবিধান, আদেশ টাদেশ দিয়ে টিয়ে সংবিধান কিভাবে পাশ হইলো এই সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছি, যেটা গত ক্লাসে মোটামুটি আমরা বুঝতে পেরেছিলাম। তো আজকে আমরা যেটা আলোচনা করব, আমরা সরাসরি চলে আসলাম বাংলাদেশ সংবিধানে, মানে বাংলাদেশ সংবিধানের কয়টা অনুচ্ছেদ, কয়টা ধারা বা কোথায় কি আছে, বাংলাদেশ সংবিধান পরিচিতি দিয়ে ইনশাল্লাহ শুরু করব। দেখেন, তো প্রথমেই আমরা চলে আসি সংবিধান পরিচিতি। বাংলাদেশ সংবিধান রচনা করা হয়েছে, গোল দিবেন, ভারত ও যুক্তরাজ্য সংবিধানের আলোকে। পান না? বাংলাদেশ সংবিধান রচনা করা হয়েছে ভারত ও যুক্তরাজ্য, গোল দিছেন? তো আমাদের আহ এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো, পরীক্ষায় প্রশ্ন আসবে যে বাংলাদেশ সংবিধান রচনা করা হয়েছে কোন কোন দেশের সংবিধানের আলোকে। ভারতকে বলেন, যুক্তরাষ্ট্র না, কিন্তু যুক্ত রাজ্য। আচ্ছা, একটু দাঁড়ান, আমি একটু। আচ্ছা, এখন দেখেন, বিশ্বের সবচেয়ে দীর্ঘ সংবিধান ভারতের এবং সবচেয়ে গোল্ডেন ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের। এই আমাদের পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, সবচেয়ে দীর্ঘ সংবিধান ভারতের আর সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের। তারপর আন্ডারলাইন করেন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সৌদি আরবের সংবিধান অলিখিত। যদিও আমরা সংবিধানটা তৈরি করছি ভারত আর যুক্তরাজ্যের আদলে, বাট যুক্তরাজ্যের সংবিধান কিন্তু আবার অলিখিত। সংবিধানের প্রাধান্য বিচারিক পর্যালোচনা, এক কক্ষ বিশিষ্ট আইনসভা, ক্ষমতা পৃথকীকরণ এবং ক্ষমতার ভারসাম্য নীতি, জনগণের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্র পরিচালনার মূল নীতি এবং মৌলিক অধিকার ইত্যাদি বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই বিষয়গুলো আপনাদের আমরা এখন মুখস্থ করব না, বাট যখন আমরা আহ জানবো যে সংবিধানের প্রাধান্য কি। বিচারিক পর্যালোচনা গতদিন জানছি, জুডিশিয়াল রিভিউ। সংবিধানের পরিপন্থী যদি কোনো আইন তৈরি করা হয়, তখন সুপ্রিম কোর্ট ওই আইনকে বাতিল বলে ঘোষণা করতে পারে। এটা হলো জুডিশিয়াল রিভিউ। এই জুডিশিয়াল রিভিউটা সর্বপ্রথম প্রয়োগ করা হয় মারবারি ভার্সেস মেডিসন মামলায়, ঠিক আছে। আর বাংলাদেশে হলো আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, বা অন্যান্য মামলার ক্ষেত্রেও হতে পারে। দেখেন, আমরা তফসিলে চলে আসি। তফসিল, আহ তার আগে এক নজরে বাংলাদেশ সংবিধান, ডান পাশে আসেন। মোট অধ্যায় 11টা। বাংলাদেশ সংবিধানের মোট অধ্যায় কতটা? 11টা। মোট অনুচ্ছেদ 153টা, মানে 153টা অনুচ্ছেদকে 11টা অধ্যায়ে ভাগ করছে। মোট তফসিল 7টা, একটি বাতিল। আর বাতিলটি সহ মোট কয়টা? 7টা। দেখেন, আহ তফসিল সম্পর্কে আমাদের একটা ধারণা, যেহেতু আমরা বার কাউন্সিলের ক্লাস করেছি, একটা ধারণা অলরেডি হয়ে যাওয়ার কথা যে তফসিল আসলে মূল অনুচ্ছেদে যে কথাগুলো বলা যাচ্ছে না সেগুলারে আরো বিস্তারিত ভাবে বলছে কোথায়? তফসিল। জি। সংবিধানের প্রস্তাবনা একটি। প্রস্তাবনা কাকে বলে এটাও গতদিন ব্যাখ্যা করেছি। প্রস্তাবনা হলো একটা আইনের যে উদ্দেশ্য, প্রাথমিক উদ্দেশ্য, সেটা প্রস্তাবনার মধ্যে বলা থাকে। আজকে পড়বো বিস্তারিত। আর বাংলাদেশ সংবিধান এটা প্রণয়নের পর থেকে এই পর্যন্ত 1972 সাল থেকে 2025 সাল পর্যন্ত সর্বশেষ সংশোধন হয়েছে 17টি। এই খুব অদূর ভবিষ্যতে আরো একটা সংশোধনী আসবে। আহ তো যাই হোক, এখন পর্যন্ত 17টি। আর সর্বশেষ সংশোধন হয়েছে 29শে জুলাই 2018। এইগুলা আপনার মুখস্থ করার কোনোই প্রয়োজন নাই, আপনি বারবার পড়বেন। আবারও বলি যে আইন মনে রাখার সহজ কৌশল হচ্ছে বারবার পড়া। ধরেন আমি একটা উদাহরণ যদি এইভাবে দেই, যে আপনার 10 জন মানুষ দেখানো হলো, 10 জন মানুষের ফেস দেখানো হলো, আপনি তাদের নাম জানেন না। এখন ওই 10 জনকে যখন 100 জনের মধ্যে মিক্সড করে ফেলবে, তখন ওই 90 জনের মধ্যে ওই 10 জন দিয়ে একটু হলেও আপনার চেনা চেনা লাগবে, যে এর মনে হয় কোন জায়গা দেখছি।
ঠিক আছে, বিষয়টা হলো এরকম যে আপনি যখন তারে বারবার দেখবেন, বারবার দেখবেন, তাহলে একসময় আপনার মনে থাকবে যে এই আসলে কে, তারা চিনিয়ে গেলেন। বুঝতে পারছেন? অনেক লোক, আমরা আমরা স্থানীয় এলাকায়, মানে গোপালগঞ্জ ছোট শহর, এই জায়গায় অনেক লোক আছে যা যার সাথে আপনার পরিচয় নাই, কথা টথা জীবনেও হয় নাই, কিন্তু ফেসে চেনেন, দেখলে চিনেন, আছে এরকম। কিন্তু ঢাকা শহরে যখন যাবেন দেখবেন যে ওই জায়গায় 100 জন মানুষের মধ্যে 99 জনই আপনার অপরিচিত। ঠিক আছে, তো তখন ওই অপরিচিতর মধ্যে যদি এদের পরিচিত কাউরে দেখা হয়, দেখবেন কি তার সাথে জীবনেও কথা বলেন নাই, কিন্তু ওই মুহূর্তে যে কথা বলছেন, ভাই আপনার বাড়ি অমুক জায়গা না। তো এটা হলো বারবার দেখার অ্যাডভান্টেজ। মানে বারবার দেখলে আপনার তার একটা চেহারা বা তার যে মুখাবয়ব, মুখাবয়ব এটা মনে গেঁথে যাবে আর কি। তো বিষয়টা, আইনের বিষয়টাও সেরকম, বারবার দেখবেন। তো এখন আমরা চলে এসেছি তফসিল সংক্রান্ত। সংবিধানে মোট তফসিল বলতেন 60টি, এটা তো আমরা একটু আগেই জানলাম। কিন্তু বর্তমানে তফসিল কয়টা? 6টি। বলবৎ আছে 6টা। আর দ্বিতীয় তফসিলটি বাতিল। 3টে স্টার দেন, আন্ডারলাইন করেন। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে কত নং তফসিলটি বাতিল, দ্বিতীয় তফসিলটি বাতিল। বুঝতে পারছেন? যারা যারা বিসিএস দিবেন তাদেরও আমাদের এই সংবিধানের এই অংশটুকু কাজে লাগবে। বিসিএস এও সংবিধান থেকে 4-5 আসে। সো দেখেন, তা আমরা চলে আসি কোন তফসিলে আসলে কি আছে। প্রথম তফসিল দেখেন, অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। দ্বিতীয় তফসিল তো রাষ্ট্রপতি নির্বাচন, বিলুপ্ত এটা। রাষ্ট্রপতি নির্বাচন এখন আর ওইভাবে নাই। রাষ্ট্রপতি তো এখন সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়, সো এখন আর সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনটা হয় না। তৃতীয় তফসিল শপথ ও ঘোষণা। চতুর্থ তফসিল ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী। পঞ্চম তফসিল দেখেন, এখন আর পঞ্চম তফসিল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই, বাট একটা পর্যায়ে প্রচুর এসেছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। 1971 সালে কতই মাস? 7ই মার্চ। 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমানে যেটার নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, উনি যে ভাষণটা দিয়েছিলেন সেটার বিষয়বস্তু আছে, পুরোটাই তোলা আছে ওখানে। যে আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে শুরু করতেছি, বিজিএস পরীক্ষার আগে মুখস্থ করতাম যে জিজ্ঞেস করে কিনা। বুঝতে পারছেন? তো এটা আছে কত তফসিলে? পঞ্চম তফসিলে। আচ্ছা, ষষ্ঠ তফসিলে আসি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। এই ঘোষণাটা দেয় কত তারিখে বলেন? ঘোষণাটা দেয় 26শে মার্চ, নাকি? তাহলে আমি মনে রাখতাম এইভাবে যে 7 মার্চের ভাষণ হয়েছে আগে, তাহলে 7 মার্চের ভাষণ হলো পঞ্চম। এরপরে কয়দিন পরে স্বাধীনতার ঘোষণা দিছে, ঘোষণা হচ্ছে কত? ষষ্ঠ। আর এরপরে এই ঘোষণাটারে আনুষ্ঠানিক রূপ দিছে হলো ওই 10 এপ্রিল। এই যে দেখেন, সপ্তম তফসিল 1971 সালের 10ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণা পত্র। বুঝতে পারছেন? তো তাহলে আহ পঞ্চম তফসিল হলো 7 মার্চের ভাষণ, ষষ্ঠ তফসিল হলো স্বাধীনতার ঘোষণা, সপ্তম তফসিল হলো এই স্বাধীনতার ঘোষণা পত্র, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। পরীক্ষায় প্রশ্ন আসছিল যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স কত তফসিলে আছে। অনেকে ষষ্ঠ তফসিল দাগাইছে, বাট অ্যাকচুয়ালি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আসবে কত তফসিল? সপ্তম তফসিল। আমরা বিগত বছরের প্রশ্ন আসি। তানভীর প্রশ্ন পড়েন, 1 নাম্বারটা পড়েন। বাংলাদেশ সংবিধানে কয়টি ভাগ আছে? 11টি। ওনার দেখতে দেন, নিয়ে এসেন না। কয়টা ভাগ আছে? 11টা। 2 নাম্বার পড়েন। 2 নম্বর হচ্ছে, বাংলাদেশ সংবিধানে মোট কয়টি তফসিল আছে? কয়টা আছে? 7টি তফসিল। 60টি তফসিল আছে। তিন আর নাম্বারটা গুরুত্বপূর্ণ, দেখেন 11 বিজিএসে এসেছিল, পড়েন। দি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স সংবিধানের কোন তফসিলে সন্নিবেশিত হয়েছে? কোন তফসিল? সপ্তম তফসিল, 10 এপ্রিল। ইন্ডিপেন্ডেন্স দেখে অনেকে ষষ্ঠ দাগাইছে, বাট প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স কত তফসিল? সপ্তম। 4 পড়েন। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
সেম প্রশ্ন 19 সালে এসেছিল। বাংলায় দেখেন ঘোষণাপত্র কত? পঞ্চম না? ঘোষণাপত্র প্রোক্লামেশন অফ ও ইন্ডিপেন্ডেন্স হ্যাঁ হ্যাঁ একই, হ্যাঁ। সপ্তম। আর স্বাধীনতার ঘোষণা হচ্ছে ওটা ষষ্ঠ। পঞ্চমটা পড়েন, 5 নাম্বারটা পড়েন। সংবিধানের চেতনার বিপরীত সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? এটা চতুর্থ তফসিল। আপনার হচ্ছে দেখেন, ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী। এটা আমরা পরে বুঝতে পারবো, বাট আপাতত সামরিক শাসনকে বৈধতা দিতে কোন শাসন কোন সংবিধানে মানে কোন তফসিলের অপব্যবহার করা হয়, আমরা ব্যাখ্যাটা একটু পড়ি। যে 1972 সালের সংবিধানের 1972 সালের সংবিধানের 4টি তফসিল ছিল। বর্তমানে কয়টা? 7টা। যার মধ্যে চতুর্থ তফসিলের বিষয়বস্তু সংবিধানের আন্ডারলাইন করবেন 150-এর 1 নং অনুচ্ছেদে উল্লেখিত ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী। সামরিক শাসনকে বৈধতা দিতে এই তফসিলকে সামরিক ফরমানগুলোকে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী হিসেবে যুক্ত করে সামরিক শাসনকে বৈধতা দেওয়া হয়। পরবর্তীতে পঞ্চদশ সংশোধন আইন 2011 দ্বারা সামরিক ফরমানগুলো ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলীর তালিকা থেকে বাদ দেওয়া হয়। সো যদি এই ধরনের প্রশ্ন এসে যায় যে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন ধরনের আহ আপনার তফসিলের অপব্যবহার করা হয়, তাহলে কি বলবেন বলেন? কত তফসিল? চতুর্থ তফসিল। ঠিক আছে, আমরা সেলফ প্র্যাকটিসে যদি চলে আসি, মোটামুটি এই প্রশ্নগুলো পড়ে ফেলবেন, যা পড়ছি পারবেন। 5 নাম্বার প্রশ্নটা পড়েন তানভীর। সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। সংবিধান দিবস কবে? 4 নভেম্বর উনিশশো চার সালের। নভেম্বর আর 12ই অক্টোবর কি সংবিধান গৃহীত হয়? গৃহীত হয়। জি। না, উত্থাপিত হয়। উত্থাপিত হয় 12ই অক্টোবর নাকি? আর গৃহীত হয় 4 নভেম্বর, 4ঠা নভেম্বর। আচ্ছা, 7 পড়েন। 7, তানভীর। সংবিধানের কোন তফসিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সন্নিবেশিত হয়েছে? সপ্তম আহ স্বাধীনতার ঘোষণা মানে 26শে মার্চের ঘোষণা, হ্যাঁ। ষষ্ঠ তফসিল। আচ্ছা, এখানে ওই যে আমরা তফসিল পড়লাম না, এর তফসিলে একটু চলে আসেন। প্রথম এখানে তফসিলে কি লেখা আছে? অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। এর পাশে লেখেন 47 অনুচ্ছেদ। শুধু 47, ঠিক আছে, 47 লিখছেন। তৃতীয় তফসিলের পাশে লেখেন তৃতীয় শপথ ঘোষণা, এটা লেখেন 148 অনুচ্ছেদ। লিখছেন। চতুর্থ তফসিল পাশে লেখেন 150 অনুচ্ছেদ। একশো পঞ্চান্ন, 150-এর 1 লেখেন আর কি, 150-এর 1, 150-এর 1। পঞ্চম তফসিল আছে না, এটার পাশে লেখেন 155-2, সরি 150-এর 2, 55 বলে ফেলছি ভুলে, 150-এর 2। ষষ্ঠ আছে না, ষষ্ঠর পাশেও লেখেন 150-এর 2, 150-এর 2। সপ্তম 150-এর 2। লিখছেন, মানে বাকি তিনটা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এগুলো সবই 150-এর কত? 2। আর ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী এটা হলো 150-এর কত? 1। তো কখনো প্রশ্ন আসতেই পারে যে অমুক তফসিল কত অনুচ্ছেদে আছে, তো এটা যাতে মনে থাকে। ঠিক আছে, আমরা 8 নাম্বার প্রশ্নটা একটু দেখি, সেলফ প্র্যাকটিসের নাম্বার 8। দেখেন, 7 আর 8 দুইটাই পড়েন তানভীর, পড়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়েন, আপনি পড়েন, চালু আছে, বলেন।
সংবিধানের কোন তফসিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সন্নিবেশিত হয়েছে? সংবিধানের কোন তফসিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ঘোষণা সন্নিবেশিত হয়েছে কততে? ষষ্ঠ। ষষ্ঠতে। আমি আবারও বলি, 7 মার্চের যে ভাষণ এটা আছে পঞ্চম, আর 26শে মার্চে ঘোষণা দিছে এটা কত? সপ্তম। আর ঘোষণাপত্র এটা আছে কত? সপ্তম। আপনি এটা ওই ঘটনা ওয়াইজ মনে রাখেন, যে সবার আগে ঘটছে তো 7 মার্চ, তারপর হলো 26শে মার্চ, তারপর হলো 10 এপ্রিল। তো ওই তিনটা এইভাবে মনে রাখেন, 7 মার্চ হলো পঞ্চম, 26শে মার্চ হলো ষষ্ঠ, আর সপ্তম হলো 10ই এপ্রিল। তো তার মধ্যে যদি বলে স্বাধীনতার ঘোষণাপত্র, তাহলে কিন্তু 10 এপ্রিল। 10 এপ্রিলেরটা। প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স বললে কত? 10 এপ্রিল। স্বাধীনতার ঘোষণা বললে আর শুধু স্বাধীনতার ঘোষণা বললে 26শে মার্চ। তো এই ছিল আমাদের সংবিধান সংক্রান্ত প্রারম্ভিক আলোচনা। তো আমরা এখন চলে আসি সংবিধানের প্রস্তাবনা। আপনারা যারা আইনে পড়ছেন, পাস কোর্স হোক আর অনার্স হোক, সবার বাসায় হয়তো বা সংবিধান এক একটা আছে, আছে না? সংবিধান এর পরের দিন থেকে নিয়ে আসবেন, মূল সংবিধানও একখান থাকবে সাথে। সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল, এটার আর একটা বাংলা হলো মুখবন্ধ। মুখ বন্ধ করে রাখে নাই, মুখ বন্ধ। তো বাংলাদেশ সংবিধানের প্রথমে রয়েছে, গোল দেবেন, একটি প্রস্তাবনা। তাহলে আমাদের বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা কয়টা? একটি। তারপরের লাইনটা গুরুত্বপূর্ণ, সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রস্তাবনা সংযুক্ত করা হয়। আন্ডারলাইন করেন। মানে কোন দেশের সংবিধানে সর্বপ্রথম প্রস্তাবনা সংযুক্ত করা হয়, যদি পরীক্ষায় প্রশ্ন আসে কি বলবেন? যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের ইংরেজি কি? হ্যাঁ। দেখেন, এখন আমরা চলে আসি প্রস্তাবনা অর্থ কি। দেখেন ভাই, প্রস্তাবনার অর্থ কতদিন আমি বলছিলাম, প্রস্তাবনা হলো যখন আপনাদের প্রতিটা আইন, এই যে আমরা বাংলাদেশ বার কাউন্সিলে যে 7টা আইন পড়ছি না, এই 7টা আইনেও প্রস্তাবনা আছে। ওই প্রস্তাবনা হলো এই আইনটার উদ্দেশ্য কি, এটা সংক্ষেপে প্রস্তাবনায় বলা থাকে। যে আইনের উদ্দেশ্য হলো বাংলাদেশের, এই যে আমরা একটু পরেই পড়া শুরু করবো যে প্রস্তাবনার মূল উদ্দেশ্য কি। তো প্রস্তাবনায় অ্যাকচুয়ালি এই যে 153টা অনুচ্ছেদ আছে, 153টা অনুচ্ছেদ কেন প্রণয়ন করা হলো, এর যে সংক্ষিপ্ত যে বিবরণ বা সংক্ষিপ্ত যে সার কথা, এদের এই বলে কি? প্রস্তাবনা। মানে মূল আইন পড়ার আগে আমি আমার উদ্দেশ্যের কথা বলে দিলাম, যে এই সংবিধান প্রণয়নের উদ্দেশ্য হলো এই। তো একটু যদি পড়ি, দেখেন, বিধিবদ্ধ আইনের যে অংশ সংবিধানের উদ্দেশ্য বলি বা প্রভাব বলি বর্ণিত হয়, সেই অংশকে প্রস্তাবনা বলা হয়। প্রস্তাবনা কোনো ক্ষমতা মঞ্জুর করে না, কিন্তু এটা সংবিধানের উদ্দেশ্য, নির্দেশনা উল্লেখ করে। আপনারা এখানে তো অনার্সে পড়ছেন, অনার্সে আসেন বেশ কয়েকজন, একটা সাবজেক্ট আছে আপনাদের অনার্সে, ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস, পড়ছেন না? সো ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস এ থাকে আইনের আইনের ব্যাখ্যা। তো আর একটা আইনের বিভিন্ন ইন্টারনাল পার্ট আর এক্সটার্নাল পার্ট কি কি আলোচনা করুন। তো ইন্টারনাল পার্টের মধ্যে এই যে একটা হলো কি, আপনার প্রতিটা আইন একটা প্রিএম্বল থাকে, প্রস্তাবনা থাকে। সো বাংলাদেশ এবং ভারতের সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় প্রস্তাবনার গুরুত্ব এবং উদ্দেশ্য উল্লেখ করেছে। বাংলাদেশ আর কোন সুপ্রিম কোর্ট? ভারতীয়। দেখেন, এটা আন্ডারলাইন করেন, বেরুবারি ইউনিয়ন এআইআর 1960, সুপ্রিম কোর্ট 845-846। এটা মুখস্থ না করলেও হবে, জাস্ট মামলাটার নাম মনে রাখেন, কি ইউনিয়ন? বেরুবারি ইউনিয়ন মামলায় ভারতীয় সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে যে লিখিত সংবিধানের প্রস্তাবনা সেই সকল উদ্দেশ্য সমূহ উল্লেখ করে যেগুলো সংবিধান দ্বারা বলবৎ অর্জন করার অভীষ্ট লক্ষ্য থাকে। সো এখানে বলতেছে যে যে কোনো লিখিত সংবিধানে প্রস্তাবনায় সেই কথাগুলোই থাকে যে কথাগুলো অর্জন করা ওই সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। বুঝতে পারছেন? মৌলিক কাঠামোর অংশ। ধরেন আমরা এই জায়গাতে 4-5 জন একত্রিত হইছি, আশা করি যখন বাংলাদেশ বার কাউন্সিল কোচিং শুরু করছিলাম তখন এরকম 7-8-9 জন ছিল। পরবর্তীতে এখন আল্লাহর রহমতে অনেক স্টুডেন্ট আছে। তো আমরা এই যে যে একেবারেই ক্ষুদ্র থেকে শুরু করলাম, হাঁটি হাঁটি পা করে, আমাদের উদ্দেশ্য কি? প্রস্তাবনা হলো আমরা যাতে বিজিএস পরীক্ষায় সফল
হতে পারি। কিন্তু বিজিএস পরীক্ষায় সফল হতে হলে কি কি করা দরকার, অনেক অনেক পড়াশোনা করতে হবে, অনেক কিছু করতে হবে, সেটা তো সামনে আমরা আস্তে আস্তে করব। তো প্রস্তাবনার যে মূল উদ্দেশ্য সেটা হলো যে এই সংবিধান দ্বারা কি কি লক্ষ্য অর্জিত হবে, কি কি বলবৎ করা যাবে, এই সব কিছুই থাকে কোথায়? প্রস্তাবনায়। এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সর্বপ্রথম প্রস্তাবনাকে সংবিধানের একটি অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে কোন মামলায়? বেরুবারি ইউনিয়ন মামলায়। বেরুবারি ইউনিয়ন মামলায়। আমি আবারও বলে রাখি যে বার কাউন্সিলের পড়া, আমরা যখন জুডিশিয়াল সার্ভিসের পড়া শুরু করবো, এটা আস্তে আস্তে শুরু করছি, বার কাউন্সিল মনে হবে আপনার কাছে নগণ্য, মানে এর কাছে এটা কোনো ব্যাপারই না, তখন ওই জিনিসটা আপনার কাছে আরো ইজি হয়ে যাবে। তো দেখেন, আমরা এখানে একটু যদি পড়া শুরু করি যে বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় মৌলিকভাবে নিম্নলিখিত দুইটি বিষয় উল্লেখ করা হয়েছে, বলতেন দুইটি। একটা হলো দেখেন, সংবিধানের কর্তৃত্বের উৎসসমূহ, সংবিধানের কর্তৃত্বের উৎসসমূহ এবং সংবিধান রচনার উদ্দেশ্য সমূহ বর্ণনা করা হয়েছে। মানে এই সংবিধানের কর্তৃত্ব মানে এই যে যে সংবিধান, এটা কোন জায়গা থেকে আসলো, এটা কেমনে এই সংবিধানটা হলো সেইটা, আর একটা হলো সংবিধান রচনা, কোন উদ্দেশ্যে এই সংবিধানটা রচনা করা হলো। তো আমরা প্রথমে আসি যে সংবিধানের কর্তৃত্বের উদ্দেশ্য সমূহ কি। যে সকল উৎসসমূহ হতে সংবিধান তার কর্তৃত্ব পেয়েছে সেই সকল উৎসসমূহ প্রস্তাবনা উল্লেখ করা হয়েছে। প্রস্তাবনায় সংবিধানের কর্তৃত্বের উদ্দেশ্য হিসেবে, আন্ডারলাইন করেন, উৎস হিসেবে জনগণের সার্বভৌমত্বকে উল্লেখ করা হয়েছে। তাহলে আমাদের সংবিধানের কর্তৃত্বের অন্যতম উৎস হলো মানে জনগণের সার্বভৌমত্ব, জনগণের সার্বভৌমত্ব। প্রস্তাবনার শুরুতে উল্লেখ করা হয়েছে, আন্ডারলাইন করেন, আমরা বাংলাদেশের জনগণ, আমরা বাংলাদেশের জনগণ। অনেক ক্ষেত্রে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বলে যে বলতো বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় কি আছে, ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, আমরা বাংলাদেশের জনগণ। এই জায়গা শুরুই হয়েছে কি দিয়া? আমরা দিয়ে। তারপরে দেখেন প্রস্তাবনায় বলা আছে, আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতির মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। মানে একটু আগে বললাম না যে কর্তৃত্ব সমূহ, এই সংবিধান কোন জায়গা থেকে আসলো সেটার ব্যাখ্যা দিছে এই জায়গা, যে 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করিয়া জাতির মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের। কখনো কখনো এখান থেকে প্রশ্ন আসে যে জাতির মুক্তির জন্য ডট ডটের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে প্রতিষ্ঠিত করিয়াছি, কি হবে? ঐতিহাসিক সংগ্রামে। সুতরাং বাংলাদেশের জনগণ ভারত ও পাকিস্তানের মতো, আন্ডারলাইন করেন এটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জনগণ ভারত ও পাকিস্তানের মতো ব্রিটিশ রাজের অনুগ্রহে সার্বভৌমত্ব পায় নাই। যুক্তরাষ্ট্রের জনগণের নাই যুদ্ধ করে বহু ত্যাগের বিনিময়ে এই সার্বভৌমত্ব অর্জন করেছে। আপনি আমাদের বাঙালি নিয়ে আন্ডার এস্টিমেট করেন, বেশি কথা বলেন, যা করেন, আমরা চাটুকর হই, আমরা বঙ্গবন্ধুর মারি, যাই করি না কেন, দিন শেষে আমরা জনগণ আমাদের যে স্বাধীনতা এটা আসছে সিনেমাটিক ওয়েতে। বুঝতে পারছেন? ভারত এবং পাকিস্তান এরা সরাসরি যে দুই দেশ ভাগ হলো, এরা কোনো যুদ্ধ টুদ্ধ কিন্তু তেমন ভাবে করা লাগে নাই, আসছে কার কাছ থেকে? ব্রিটিশদের কাছ থেকে। কিন্তু আমাদের কিন্তু ওই যে যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে, আবার বাংলাদেশও কি যুদ্ধ করছে। প্রস্তাবনা দ্ব্যর্থহীন ভাষায় বাংলাদেশের জনগণকে সংবিধানের অধীন সকল ক্ষমতার উৎস হিসেবে ঘোষণা করছে। সকল ক্ষমতার উৎসকে সংবিধান, এবং জনগণকে বলছে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এবং জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণের মাধ্যমেই এই সংবিধান তার যে কার্যাবলী এটা পরিচালনা করবে। দেখেন, বাংলাদেশের জনগণ তাদের, আন্ডারলাইন করবেন, নির্বাচিত গণপরিষদের প্রতিনিধিদের মাধ্যমে সংবিধান রচনা ও বিধিবদ্ধ করেছে। কারণ আমাদের সংবিধান যখন আহ প্রণয়ন করা হয় তখন কি আমাদের জাতীয় সংসদ ছিল? তখন কি ছিল? গণপরিষদ। গণপরিষদ সংবিধান রচনার উদ্দেশ্যে যেটা গঠন করা হয় সেটারে বলে গণপরিষদ। গতদিন পড়ছিলাম, মনে আছে? দেখেন, সুতরাং জনগণের সার্বভৌমত্ব সংবিধানের কর্তৃত্বের মূল উৎস। আন্ডারলাইন করে, জনগণের সার্বভৌমত্ব সংবিধানের কর্তৃত্বের মূল উৎস। জি, পলিটিক্যাল সায়েন্স বললাম। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স বলেন আর যা বলেন, সবকিছুর উৎসই আছে আইন থেকে।
তো আমি মনে করি যে আমাদের যেরকম ক্লাস 1 2 থেকে ধর্ম পড়ায়, অঙ্ক পড়ায়, বিজ্ঞান পড়ায়, আইনেরও কিছু অংশ পড়ানো উচিত। এখন আমরা চলে আসি সংবিধান রচনার উদ্দেশ্য সমূহ। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় আমি আবারও বলি, এগুলো আপনার মুখস্থ করা লাগবে না, এগুলো বারবার কি রিডিং করবেন। দেখেন, বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় সংবিধান রচনার উদ্দেশ্য নিম্নলিখিতভাবে উল্লেখ করা হয়েছে। আমরা আরো অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে, মূল কি হবে, লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক গোল্ডেন শোষণ মুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য, আন্ডারলাইন করবেন, আইনের শাসন, মৌলিক অধিকার, আন্ডারলাইন করেন, আইনের শাসন, মৌলিক অধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। তাহলে আমার এগুলা আসলে মুখস্থ করার কিছু নাই, রিডিং পড়বেন। আর ওই যে শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, এগুলো একটু রিডিং করলেই হবে আর কি। এবং নাগরিকদের জন্য আইনের শাসন, আইনের শাসন মানে হলো আপনার ওই যে তানভীর অলরেডি বলে ফেলছে যে পলিটিক্যাল সায়েন্স, আইনের শাসনের থিওরি আছে কার বলেন, রুল অফ ল কে দিছে, মনে আছে? ডাইসি নাকি? ডাইসি ভুলে গেলে হবে? রুল অফ ল যে থিওরি, রুল অফ ল মানে আইনের দৃষ্টিতে সবাই সমান, আপনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এতে কিছু যায় আসে না, সবাই আইনের প্রতি সমান। মৌলিক অধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য, স্বাধীনতা, সুবিচার নিশ্চিত হইবে। তারপরে আমরা চলে আসি, দেখেন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার নীতি সমূহ কি হবে, সেটাও সংবিধানের প্রস্তাবনা সুস্পষ্টভাবে দিয়ে দিছে। মানে আমাদের রাষ্ট্রটা কোন ভাবে পরিচালিত হবে এই নীতি সমূহ দিয়ে দিছে। বাংলাদেশ নামক রাষ্ট্রের মূলনীতি সমূহ প্রস্তাবনায় নিম্নলিখিতভাবে উল্লেখ করা হয়েছে। দেখেন, আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দিগকে প্রাণ উৎসর্গ করিতে উদ্বুদ্ধ করেছিল, গোল দিবেন জাতীয়তাবাদ, গোল দিবেন সমাজতন্ত্র, গোল দিবেন গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, গোল দেন সেই সকল এই সংবিধানের মূলনীতি হবে। তো যদি আপনাকে বলে যে সংবিধানের মূলনীতি কয়টা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর কি ধর্মনিরপেক্ষতা, আমি মনে রাখতাম এইভাবে, জাসগত, জাতীয়, জাতে জাতীয়তাবাদ, সতে কি সমাজতন্ত্র, গতে কি গণতন্ত্র, ধতে ধর্মনিরপেক্ষতা। ঠিক আছে? তো তাহলে আমাদের সংবিধানের মূলনীতি কয়টা, চারটা। এবং যদি বলে যে 1 নম্বর মূলনীতি কয়টা, জাতীয়তাবাদ, 2 নম্বর কি সমাজতন্ত্র, 3 নম্বর কি গণতন্ত্র, 4 নম্বরে হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সুতরাং প্রস্তাবনায় জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও নিরপেক্ষতাকে সংবিধানের মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন আমরা একটু চলে আসি, এবং আমি একটা কথা উল্লেখ করি, সেটা হলো আপনি যদি এই বিস্তারিত পড়েন, এই পড়াগুলো আপনার আবার কাজে লাগে যায় লিখিত পরীক্ষায়। পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রস্তাবনা কি, প্রস্তাবনা কি সংবিধানের উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে কিনা, প্রস্তাবনা কি সংবিধানের অংশ কিনা। তো এইগুলো আপনি ধারণা লাভ করলে এই কাজটা যাবে আবার, মানে এই অভিজ্ঞতাটুকু কাজে লাগবে লিখিত পরীক্ষার সময়। দেখেন, প্রস্তাবনা কি সংবিধানের একটি অংশ, মানে সংবিধানের তো 153টা অনুচ্ছেদ, এই অনুচ্ছেদের তো প্রস্তাবনা কেউ না। এখন প্রশ্ন উঠছে যে প্রস্তাবনা কি সংবিধানের কোনো অংশ কিনা, জি, অপারেটিভ পার্ট কিনা। তো বেরুবারি ইউনিয়ন 1960 মামলায় ভারতীয় সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল যে, আন্ডারলাইন করেন, প্রস্তাবনা সংবিধানের কোনো কার্যকরী অংশ না। এই মামলায় বলছে, বেরুবারি ইউনিয়ন 1960, এই মামলায় বলছে প্রস্তাবনা সংবিধানের কোনো কার্যকরী অংশ না। কিন্তু আন্ডারলাইন করেন, কেশবানন্দ ভারতী মামলায় ভারতীয় সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে যে প্রস্তাবনা সংবিধানের একটি অংশ। দুইটা জিনিস খেয়াল করেন, বেরুবারি মামলায় বলছে যে প্রস্তাবনা সংবিধানের কোনো অংশ না, কিন্তু কেশবানন্দ ভারতী ভার্সেস কি বলেন তো, স্টেট অফ কেরালা, ওই মামলায় বলছে প্রস্তাবনা সংবিধানের অংশ।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আন্ডারলাইন করেন, আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, যা অষ্টম সংশোধনী মামলা নামে পরিচিত, উল্লেখ করেছে যে প্রস্তাবনা সংবিধানের একটি অংশ এবং এটা আমাদের সংবিধানের একটি মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার এবং প্রস্তাবনা সংবিধানের একটি কার্যকরী অংশ। দেখি ফেরদৌস, ফেরদৌস বলেন তো, গতদিন আমরা আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ এই মামলাটা বিস্তারিত পড়ছিলাম। এই মামলাটা অষ্টম সংশোধনী মামলা নামে পরিচিত, আমরা জানি, বাট এটা কেন করছিল বলেন তো? অষ্টম সংশোধনীর বিষয়বস্তু কি ছিল? কি করছিল ওই জায়গায় অষ্টম সংশোধনীতে, মনে আছে? শাকিল মনে আছে? হ্যাঁ, 6 জায়গা ভাগ করছিল, পরিপন্থী ছিল। হ্যাঁ, জি, কি তানভীর? আচ্ছা আচ্ছা আচ্ছা, এরশাদ সাহেব এটা তেমন আকাম না, আকাম মেইনলি যেটা করছে আজকে পড়বেন একটু পরে। এরশাদ সাহেব মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করছে, শুধু উনার দোষ দিয়ে লাভ নাই। যে কোনো মানুষেরই যখন আপনার একচ্ছত্র ক্ষমতা থাকবে তখন আপনার কিছু আকাম করার ইচ্ছা মনে জাগবে। ধরেন আপনার অনেক টাকা, বুঝতে পারছেন? সৌদি বাচ্চারা কি করে, ওদের অনেক টাকা। দুবাইয়ের বাচ্চারা কি করে, অনেক টাকা। এখন ওদের টাকা করতে করতে ওদের এমন অবস্থা হয়েছে, এখন এখন আর ওদের নারীর প্রতি কোনো চাহিদা নাই, এখন চাহিদা হয়েছে পুরুষের প্রতি। বিকৃত মানসিকতা। যে আমেরিকাতে ওই যে কিছুদিন আগে, আপনাদের মনে আছে কিনা, 4-5 বছর আগে একজন সৌদি বাচ্চারে আমেরিকাতে মেরে ফেলে, বুঝতে পারছেন? তাহলে এই মানুষের মানে, যখন আপনি দিন আনেন দিন খাবেন তখন আপনার ইমান ঠিক থাকবে, আর যখন আবার হাজার কোটি টাকার মালিক হবেন তখন আবার মাথা ঠিক থাকবে না। দেখেন তো, তো শুধু এরশাদ সাহেবের দোষ দিয়ে লাভ নাই। আকাম আমাদের বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারাই একচ্ছত্র ক্ষমতার অধিকারী তারাই আকামগুলো করছে। দেখেন, তবে শুনছি আমাদের এক স্যার বলতো যে এরশাদ সাহেব উনি বাংলাদেশি পানি খাইতো না, ওনার যে পানি আসতো অস্ট্রেলিয়া থেকে। দেখেন সো এ কে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস 1950, SCR 88, 198 মামলায় বলা হয়েছে প্রস্তাবনা আদালত কর্তৃক বলবৎযোগ্য না। এই মামলায় বলছে যে প্রস্তাবনা আদালত কর্তৃক বলবৎযোগ্য না। সো এটা দিয়ে আমাদের কাজ নাই, জাস্ট মূল যে কথা যে প্রস্তাবনা সংবিধানের অংশ না, এটা বলছে বেরুবারি মামলায়। আবার বলছে প্রস্তাবনা সংবিধানের অংশ, এটা বলছে কি কেশবানন্দ ভারতী মামলায়। ঠিক আছে, আমরা জেনে রাখা ভালোতে চলে আসি। আচ্ছা, এই কথাটার ব্যাখ্যা একটু দিই যে প্রস্তাবনা আদালতের কর্তৃক বলবৎযোগ্য না, এই কথাটার অর্থ হলো যদি প্রস্তাবনার কোনো অংশ কেউ না মানে, ভঙ্গ করে, তাহলে সেটা আদালতের মাধ্যমে বলবৎ করা যাবে না। জেনে রাখা ভালো। দেখেন, বিধিবদ্ধ আইনের যে অংশ সংবিধানের উদ্দেশ্যাবলী ও প্রভাববলী বর্ণিত হয় সেই অংশকে প্রস্তাবনা বলা হয়। আন্ডারলাইন করেন পরের লাইনটা, সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রস্তাবনা যুক্ত করা হয়েছিল কত সালে, মানে সাল দিয়ে দরকার নাই, কোন দেশের সংবিধানে? যুক্তরাষ্ট্রের। তারপরে দেখেন, প্রস্তাবনা আদালত কর্তৃক বলবৎযোগ্য না, প্রস্তাবনা সংবিধানের একটি অংশ, প্রস্তাবনায় জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়েছে। কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে সংবিধানের মূলনীতি কয়টা? এই পর্যন্ত যা পড়ছেন, অনলাইন অফলাইন, অনলাইনে 2 জন আছেন, অফলাইনে 4 জন আছেন, আমাদের এই 6 জন নিয়ে যাত্রা শুরু। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। একটা প্রশ্ন ছিল, ওখানে আমরা যেটা পড়লাম যে নিউজিল্যান্ড, সৌদি আরব এবং হচ্ছে জি, আরেকটা দেশ সংবিধান হচ্ছে লিখিত না। এখন তাৎক্ষণিক মিনিং যদি ধরি, আমাদের কোরআন শরীফ তো লিখিত, সৌদি আরবের সংবিধান তো কোরআন শরীফ। আবার ওদের ওই যে লিখিত যেটা আছে বিল অফ রাইটস বা নিউজিল্যান্ডের যেগুলো আছে, এখন এগুলো তো অলিখিত বলতে আসলে মানে কি কি কোন ধরনের অলিখিত, মানে ধন্যবাদ। কেমন শুনেন, অলিখিত? আমরা এই জায়গায় যে আইন, BGS পড়তেছি,
এ জায়গায় আমাদের সিলেবাসটা অলিখিত। মানে আমি বলতেছি যে আমাদের কর্ম পরিকল্পনা যে আমি আপনাদের বলি নাই যে আগে, যদি আগে সংবিধান পড়বো নাকি এরপরে মুসলিম ল পড়বো নাকি কি করব, এটা অলিখিত। বাট আমরা আমাদের একটা পান্ডুলিপি সামনে আছে। তো যদি আমি আপনাদের একটা কর্ম পরিকল্পনা দিয়ে দিতাম যে আগে এটা পড়বো এটা পড়বো, এটার এই কয় ক্লাস, এটার এই কয় ক্লাস, এটার এই কয় ক্লাস, তাইলে এটা হয়ে যেত কি লিখিত। সো ব্রিটেনের সংবিধান ওরকম কি কি বিধান আছে সেটা ওইভাবে স্পষ্ট করে বলা নাই, কিন্তু তারা কিন্তু মূল জিনিসগুলো আবার লিখিত, মানে আইনের উৎস, প্রথা, ওইগুলা থেকে তারা ফলো করে। ওই জিনিসগুলো কিছুই যে লিখিত নাই তা না, কিন্তু এরকম আমাদের যে 153টা সংবিধান মানে অনুচ্ছেদ, এরকম কিছু ওদের লেখা নাই। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে সংবিধানটা লিখিত না, বাট অন্যান্য জিনিসগুলা কিন্তু লিখিতই আছে। জি। সো আমরা চলে আসি, দেখেন, প্রস্তাবনার পরিবর্তন সমূহ। এই প্রস্তাবনা নিয়ে বহুত কাটা হেচড়া করছে, প্রস্তাবনা নিয়ে বহুত রাজনীতি করছে। দেখেন, এই যে এরশাদ সাহেবের কথা বলতেছিলেন, এরশাদ সাহেবের কথার আগে এখন চলে আসবো জিয়াউর রহমান সাহেবের কথাই। উনিও কিভাবে মানুষের মানে পাবলিক সেন্টিমেন্ট নিয়ে আকাম করছে দেখেন। প্রস্তাবনায় পরিবর্তন সমূহ দেখেন, আমরা যখন 1972-এর সংবিধান, মানে যখন রাষ্ট্র স্বাধীন হলো, ওই যে সংবিধানের ইতিহাস পড়লাম, এই সংবিধানে কোনো জায়গায় প্রস্তাবনার আগে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না। বুঝছেন? এই বিসমিল্লাহির রহমানির রহিম এই জিনিসটার আনলো পঞ্চম সংশোধনীর মাধ্যমে, জিয়াউর রহমান সাহেব 1977 সালে। বিসমিল্লাহির রহমানির রহিম যখন আপনি আনবেন, তখন মুসলিমদের উপরে একটা কি চলে আসলো, মানে মুসলিমদের একটা সেন্টিমেন্ট উনি আদায় করছে। বাট রাষ্ট্র, তো মূল যে সংবিধান সেখানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না। দেখেন, 1972 সালের মূল সংবিধানে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না। দেখছেন, প্রক্লেমেশন অ্যামেন্ডমেন্ট অর্ডার 1977 দ্বারা প্রস্তাবনার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়ালু আল্লাহর নামে শব্দদ্বয় যুক্ত করা হয়। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে সংবিধানের প্রস্তাবনার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এটা যুক্ত করা হয় কততম সংশোধনীর মাধ্যমে? পঞ্চম সংশোধনীর মাধ্যমে। দ্য কনস্টিটিউশন ফিফথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1979 দ্বারা প্রক্লেমেশন 1977-এর বৈধতা দেওয়া হয়। মানে উনি একটা আইন আনে। একটা জিনিস শুনেন, এই যে যখন যত অর্ডিন্যান্স বর্তমান ইউনিট সরকার পাশ করতেছে না, এই অর্ডিন্যান্স গুলোকে যখন সংসদ আসবে, সংসদ অধিবেশনের 1 মাসের মধ্যে এই অর্ডিন্যান্স গুলোকে পাশ করতে হবে। যেগুলো যেগুলো অনুমোদন দিবে সেগুলো পাশ হবে, আর বাকিগুলো সব বাতিল হয়ে যাবে। তো যখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতা নেয়, তো তখন তো ওই যে 75 থেকে 79 পর্যন্ত এই সময়টাতে তো কোনো জাতীয় সংসদ ছিল না। তখন উনি এই অর্ডিন্যান্সের মাধ্যমে, 77 সালের অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধান সংশোধন করে ওই জায়গা বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করছে। কিন্তু এটারে বৈধতা দিছে কত সালে? এই যে কনস্টিটিউশন ফিফথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1979 দ্বারা। অর্থাৎ 1979 যেটা, এটা আবার পাশ করছে কোথায়? সংসদে। সংসদে পাশ করে আগের ওই ওটার একটি প্রক্লেমেশনটারে কি দিয়েছে? বৈধতা দিছে। জি। 2010 সালে ফিফথ অ্যামেন্ডমেন্ট আপিল বিভাগ বাতিল করলেও আবার আওয়ামী লীগ সরকার কি করছে দেখেন, মানে দিন শেষে কিছু কিছু জায়গায় সবাই ওই নিজের সুবিধাটা দেখে কেমনে। দেখেন, উনি 2010 সালে এসে, আমরা পড়তেছি 2010 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ওই পঞ্চম সংশোধনী জিয়াউর রহমানের সংশোধনীর অনেক কিছু বাতিল করে, যে জিয়াউর রহমানের সংশোধনীর অমুক জিনিস অবৈধ, অমুক জিনিস অবৈধ, তমুক জিনিস অবৈধ, ও মানুষটাই অবৈধ, ঠিক আছে, এরকম অনেক কিছু বাতিল করে দিছে। বাট 2011 সালের 15তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম রেখে দেওয়া হয়। বুঝতে পারছেন? মানে সে জিয়াউর রহমানের অনেক কিছু বাদ দিয়ে দিছে, ম্যাক্সিমাম জিনিসই পঞ্চম সংশোধনীতে যা যা করছিল সব বাদ, কিন্তু রাখলো কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বিসমিল্লাহির রহমানির রহিম রাখা পাপ না, কিন্তু তাহলে আপনিও এই জায়গায় পাবলিক সেন্টিমেন্ট কাজে লাগাইছেন যে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দিয়ে দেয় তাহলে তো হুজুরকে আন্দোলন শুরু হয়ে যাবে। যে কি, মানুষ তো আসলে বোঝে না, বুঝবে যে বিসমিল। আপনি একটা জিনিস কল্পনা করেন ভাই, আরো পরে একটু পরে আসতেছে যে আমাদের আহ সংবিধানের ধর্মনিরপেক্ষতা একসময় বাদ দিছিল, বা ইসলাম হলো রাষ্ট্র ধর্ম যোগ করছে, ঠিক আছে।
এখন সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে বা কি আর না থাকলে বা কি, আমি যদি কাউরে স্টেটমেন্টে প্রশ্ন করি যে আপনারা যে ইসলামদের রাষ্ট্রধর্ম এরশাদ সাহেব করে গেছিল 72 সালে ছিল ধর্মনিরপেক্ষ, এখনো কিন্তু এরশাদ সাহেব এসে যোগ করে রাষ্ট্রধর্ম হলো ইসলাম। এখন রাষ্ট্রধর্ম ইসলাম মানে কি আমাদের দেশ কি ইসলামী প্রজাতন্ত্র, ইসলামিক ওয়েতে চলবে? কিছুই চলবে না, খালি আকাম একটা করে রাখছেন, কি বানাই রাখছেন, রাষ্ট্রধর্ম ইসলাম। এখন ওই জিনিস আপনি করে মুসলিমদের বাহাবা নিলেন, আবার যখন আপনি বাদ দিতে যাবেন তখন আবার তারা আবার কি করবে, আন্দোলন করবে। কিন্তু এই রাষ্ট্রধর্ম ইসলামে কিন্তু আসলে প্রকৃতপক্ষে কিছু যায় আসে না। যায় আসতো কখন, যদি আপনি ওই সৌদি আরবের মতো শরিয়া আইন চালু করতেন, তাহলে ধরে নেওয়া যেত রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। বুঝছেন? তাহলে মূল যে জিনিসটা দাঁড়ালো যে বিসমিল্লাহির রহমানির রহিম 72-এর সংবিধানে ছিল না, এটা আনলো পঞ্চম সংশোধনীর মাধ্যমে। আবার পঞ্চম সংশোধনীরে বাতিল করলো, অনেক জিনিস বাতিল করলো পঞ্চদশ পঞ্চদশ সংশোধনীতে এসে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু বাতিল করে নাই, ওটা কিন্তু রেখে দিয়েছে। রাষ্ট্রধর্ম তো এখন ওই ওটা তো বর্তমানে বেসিক কাঠামোর অংশ হয়ে গেছে, বেসিক কাঠামো তো পরিবর্তন করা যাবে না। এগুলা আসলে বেসিক কাঠামো মাঠামো, এটা তো ওপেনলি কোন বলা কোন ঠিক না। দেখেন, যাই হোক, এই যে আপনার যে সংবিধান আসছেন, এই যে বেসিক স্ট্রাকচার, মানে এটা ক্যামেরার বাইরেই বলা উচিত, মূল কথা হলো যে জনগণ যা চাইবে তাই আপনার আলটিমেটলি তাই করতে হবে। ওইসব স্ট্রাকচার এগুলো হলো আইনের কথা। এই যে কয়দিন পরে, এখনো তো আমাদের বাংলাদেশ সংবিধানের একটু পরেই পড়বো 4-এর কতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু তার প্রতিকৃতি কোথাও রাখা হয় না। রাখতেছেন না, পোড়াচ্ছেন, আজে বাজে কথা বলতেছেন, সংবিধান অনুসারে এটা কিন্তু অপরাধ। তো কয়দিন পরে বলবেন যে এই সংবিধানে এই বাদ দেওয়া হলো এবং এই রিলেটেড কোনো প্রশ্ন তোলা যাবে না। যেরকম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মারা যায়, তখন ইনডেমনিটি অর্ডিন্যান্স করে, যে ইনডেমনিটি অর্ডিন্যান্স মানে এই রিলেটেড কোনো মামলা করা যাবে না। তাহলে আকাম সবাই অংশীদার। যারা অনলাইনে আমার লেকচার দেখবেন, তারা যদি ভেবে থাকেন যে আমি গোপালগঞ্জ বাড়ি আওয়ামী লীগ করি, তাই না। আমি আইনের পক্ষে কথা বলি, যেটা আমার দৃষ্টিতে ন্যায় হলে ন্যায়, অন্যায় হলে অন্যায়। আমার পিতাও যদি অন্যায় করে, আমি এটা সমালোচনা করতে পিছপা হই না। ঠিক আছে? তো বঙ্গবন্ধুর এই পরিস্থিতির জন্য দায়ী হলো বাংলাদেশ আওয়ামী লীগ। তারা বঙ্গবন্ধুর সব জায়গা ব্যবহার করছে। তারা, বঙ্গবন্ধু ছিল বাংলাদেশের সকলের, কিন্তু আওয়ামী লীগ কইছে যে এই বঙ্গবন্ধু হলো শুধু আমাদের। এটা করতে যায় মোটামুটি সবকিছু আহ হজবরলা করে ফেলছে। যাই হোক, আমরা ওই আলোচনায় না যাই। দেখেন, আর আপনি তো সবাইরে তো মানে অস্বীকার করতে পারেন না। ধরেন আমি শাকিলকে পছন্দ নাই করতে পারি, কিন্তু শাকিলের ভালো গুণগুলো বলার আমার প্রয়োজন আছে, কিন্তু আমরা বাঙালিরা এটা করি না। ধরেন আপনি জিয়াউর রহমান সাহেবরেও মুক্তিযুদ্ধের বাদ দিয়েছেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছে ও কোনো মুক্তিযোদ্ধা না। এটা অবশ্যই মানে একটা নিন্দনীয় কাজ। যার পছন্দ হয় নাই তারা বানাইছেন রাজাকার। তাহলে এখন তো মানুষ কয়দিন পরে বঙ্গবন্ধুর রাজাকার বানাবে, সেই দিন তো চলে আসছে। দেখেন, তো জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের, দেখেন এটা আমরা একটু পড়ি, অনেক কথা বলা লাগে, বাদ দেই। 1972 সালের মূল সংবিধানের প্রস্তাবনার প্রথম অংশে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের শব্দগুলো উল্লেখ করা ছিল। প্রোক্লামেশন অ্যামেন্ডমেন্ট অর্ডার 1977 দ্বারা জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের পরিবর্তে আন্ডারলাইন করেন জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক যুদ্ধের শব্দদ্বয় প্রতিস্থাপিত হয়। আগে ছিল কিসের, সংগ্রামের। আর পঞ্চম সংশোধনীতে করে কি, যুদ্ধের। আবার সেইটারে পরবর্তীতে 2011 সালে পঞ্চদশ সংশোধনী আইন দ্বারা জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক যুদ্ধের শব্দগুলোর পরিবর্তে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের শব্দগুলো প্রতিস্থাপিত হয়। জয়লাভ করছে কে তাইলে বলেন? সংগ্রাম একটু পরে আইসা আবার দুই দুই হইতে পারে। বর্তমান সরকার আইসা আবার দেখা গেল সংগ্রাম বাদ দিয়ে দিল কি, যুদ্ধ। আচ্ছা, এখন আমরা ধর্মনিরপেক্ষতায় চলে আসি। দেখি, যুদ্ধ বলতে শুধু একাত্তর বোঝাইছে, আর সংগ্রাম বলতে পুরো দেখেন চ্যাপ্টারটাকে বুঝাইছে। 1972 সালের মূল সংবিধানের প্রস্তাবনায় জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সংবিধানের মূলনীতি ছিল। 72-এ এই চারটা ছিল। পরবর্তীতে প্রোক্লামেশন অ্যামেন্ডমেন্ট অর্ডার 1977 বা ফিফথ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন দ্বারা ধর্মনিরপেক্ষতার পরিবর্তে, দেখেন, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে
সংবিধানের মূলনীতি হিসেবে প্রতিস্থাপন করা হয়। ধর্মনিরপেক্ষতারে বাদ দিয়ে জিয়াউর রহমান সাহেব কি আনলো? সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। পরবর্তীতে দেখেন 2010 সালে খন্দকার দেলোয়ার ভার্সেস ইটালিয়ান মার্বেল ওয়ার্কস 62 ডিলার এডি 210-298 মামলায় সংবিধানের পঞ্চম সংশোধনী আপিল বিভাগ বাতিল করে দেয়। পঞ্চম সংশোধনী বাতিল করছে, বাট পরবর্তীতে 2011 সালে সংবিধানের পঞ্চদশ আইন দ্বারা প্রস্তাবনায় সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের পরিবর্তে ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের মূলনীতি হিসেবে প্রতিস্থাপন করা হয়। তাহলে 77 থেকে এই 10 পর্যন্ত ছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, কিন্তু 2010 সাল থেকে আবার হয়ে গেছে কি? ধর্ম নিরপেক্ষ। তো এগুলারে আমার অ্যাকচুয়ালি মনে হয় কাগুজে কথা। মানে ওই সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা নিয়েও কিছু ছিল না, মানে ধর্ম নিরপেক্ষতা আগেও যা ছিল এখনো তাই, বাট এটা মানে পাবলিক সেন্টিমেন্ট নিয়ে খেলা করা আর কি, যে আগে আমি এ করছি, এখন হয়েছে ধর্ম নিরপেক্ষতা। তো আমরা একটু বিরতিতে যাই, কষ্ট হয়ে গেছে, একটু চা খাই। প্রস্তাবনায় পরিবর্তন এবং রাজনৈতিক কারণে ধর্মের ব্যবহার। আমাদের মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা হলো একটি ধর্ম নিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করা। 1972 সালের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের মূলনীতি হিসেবে উল্লেখ করা সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। অতঃপর দ্য কনস্টিটিউশন ফিফথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1979 দ্বারা সংবিধানকে আন্ডারলাইন করেন, চরমভাবে বিকৃত করা হয়, এটা আন্ডারলাইন করেন, চরমভাবে বিকৃত করা হয়। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক চরিত্রে পরিবর্তন করা হয়। বিশেষত ধর্মনিরপেক্ষতার পরিবর্তে আন্ডারলাইন করবেন সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে প্রস্তাবনায় সংবিধানের মূলনীতি হিসেবে ঘোষণা করে। দ্য কনস্টিটিউশন ফিফথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1979-কে গোল দিবেন সংবিধানের বিকৃতি বা ডিস্টরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন সংশোধনীকে সংবিধানের বিকৃতি বা ডিস্টরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? কত সংশোধনী? হজরত উমর, আমাদের মুসলিম মানে ইসলামী ইতিহাসের একজন, কে বলেন, দ্বিতীয় খলিফা। তা উনি যখন ইসলামের খলিফা ছিলেন, তা উনি ওই মক্কা থেকে উনি জেরুজালেমে আসছে। বর্তমানে যে জেরুজালেম নিয়ে ফিলিস্তিন ইসরায়েলের ঝামেলা, জেরুজালেমে আসার পরে উনি একটা ওই গির্জার ভিতরে ছিলেন, গির্জায় গেছে, গির্জার ভিতরে, গির্জা মানে তো খ্রিস্টানদের বা ইহুদিদের। তো পরবর্তীতে ওর ভিতরে আজানের মানে আজান দিছে, নামাজের সময় হয়েছে। তো তখন ওই গির্জার যারা ছিলেন তারা বলছে যে, রাষ্ট্রপ্রধান বলছে আপনি ইচ্ছা করলে এখানে নামাজ পড়তে পারেন গির্জার ভিতরে। তো উনি বললেন যে না, আমি এখানে নামাজ পড়বো না। গির্জা বলে যে পড়ে নাই সেটা না, উনি বললেন যে আমি এখানে নামাজ পড়বো না। আমি যদি আজকে নামাজ পড়ি তাহলে কিছুদিন পরে এসে মুসলমানরা এটা দখল করে মসজিদ বানাবে, ঠিক আছে? তো এই কারণে আমি এই জায়গায় নামাজ পড়বো না। তো উনি ওই জায়গায় পড়লেন না। তাহলে তাদের চিন্তা চেতনা কি সুদূর প্রসারী, বুঝতে পারছেন? যে এগুলা বলতে গেলেও মানে ভালো লাগে, আর সেই জায়গায় আমরা হ্যাঁ দখল দখল যে নামাজ পড়ছে, অমুক নামাজ পড়ছে, এই জায়গায় দখল নিয়ে নেবে। তাহলে এই কাজটা কিন্তু উনি করলেন। তো যাই হোক, দেখেন, খন্দকার দেলোয়ার ভার্সেস ইটালিয়ান মার্বেল ওয়ার্কস এডি 2010, এই খন্দকার দেলোয়ারে আপনারা চিনেন? এনে বিএনপির ওই যে ইয়া ছিলেন, কি বলে, মহাসচিব ছিলেন, মারা গেছেন। ওই আপনার 2010-এর ওই সময়ের দিকে বিএনপির ত্যাগী নেতা ছিলেন, মানে ওই সময়টাতে উনি দলে অনেক অত্যাচার সহ্য করছে বা ইটি করছে। দেখেন 98 মামলায় পঞ্চম সংশোধনী সম্পর্কে বলা হয়েছে, আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রেরণা
এবং জাতীয়তাবাদের চারটি মৌলিক ভিত্তির অন্যতম একটি ভিত্তি হলো ধর্মনিরপেক্ষতা, কিন্তু সংশোধিত প্রস্তাবনা বিশেষত দ্বিতীয় পাড়ায় দেখা যাচ্ছে যে প্রস্তাবনা হতে ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করা হয়েছে। এইভাবে সংবিধানের মৌল চরিত্রে পরিবর্তন করা হয়েছে। তারপরে দেখেন 2010 সালে দ্য কনস্টিটিউশন ফিফথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1979-কে আপিল বিভাগ বাতিল করার কারণে 2011 সালের সংবিধানে 15তম সংশোধনীর মাধ্যমে পার্লামেন্ট প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতা ও জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের বিষয়টি যুক্ত করে 1972 সালের মূল সংবিধানে ফিরে যেতে চেষ্টা করলেও সম্পূর্ণভাবে সফল হয়নি। কারণ সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শব্দটা রেখে দিতে হয়েছে। মানে সবকিছু বাদ দিলেও এটা বাদ দিতে পারেন, এটা বাদ দিতে পারে না আন্দোলনের ভয়ে, যে বাদ দিলে কবে যে পুরোপুরি নাস্তিক রাষ্ট্র হয়ে গেছে। এমনি নাম হয়েছে নাস্তিক, আমলিক মানে নাম হচ্ছে নাস্তিক, তারপরে এটা যদি বাদ দেয় তাহলে বলবে যে পুরোপুরি এই যে যে বলছি যা দেখো দেখেন দা কন হ্যাঁ দ্য কনস্টিটিউশন ফিফথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1979 দ্বারা বিকৃত প্রস্তাবনার কতিপয় দিক 2011 সালের 15তম সংশোধনী দ্বারা মেরামত করতে পারলেও সম্পূর্ণরূপে ভাবে কলুষমুক্ত করতে পারেনি। তার মানে মূল যে কাহিনী খুব সোজা, মানে 72-এর সংবিধানে চারটা মূলনীতি ছিল, ধর্মনিরপেক্ষতা ছিল। 72-এর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না। এটারে পরিবর্তন করে 1979 সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে। তো পঞ্চম সংশোধনীর আবার বাতিল বাতিল করে খন্দকার দেলোয়ার মামলার মাধ্যমে 2010 সালে। এবং সেখানে পঞ্চম সংশোধনীর সব কিছু বাতিল করলেও ইভেন ধর্মনিরপেক্ষতারও নিয়ে আসছে, কিন্তু একটা জিনিস বাতিল করতে পারে নাই, সেটা হলো কি বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন বিগত বছরের প্রশ্ন, তানভীর পড়েন। মাইক্রোফোন আছে এখানে? ফোন আছে? হ্যাঁ আছে, বলেন। অন আছে, অন আছে, বলেন, করেন ধরেন। কোন আইনের কোন আইনের প্রস্তাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে আহ পুরো, আচ্ছা, আইনের পরিধি পরিধি ও ও উদ্দেশ্য উদ্দেশ্য সম্পর্কে সম্পর্কে আলোচনা আলোকপাত করে। করে। মানে কোন আইনের প্রস্তাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ওই আইনের পরিধি এবং উদ্দেশ্য সবকিছু আসে কোথাতে? প্রস্তাবনা থেকে। প্রস্তাবনায়। ভাই 2 নাম্বার প্রশ্নটা ভিভিআই, আপনাদের আসার মতো পড়েন। সংবিধানের কোন সংশোধনকে ডিস্টরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? পঞ্চম সংশোধনী। জি। আচ্ছা। তারপরে সেলফ প্র্যাকটিসের 1 নম্বরে আছে, নিম্নলিখিত কোন রাষ্ট্র সর্বপ্রথম সংবিধানে প্রস্তাবনার সূচনা করেছিল? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র। এটা ভিভিআই, 3টে স্টার দেন। 3 নাম্বার পড়েন। বাংলাদেশ সংবিধানে প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? কতবার? প্রস্তাবনা প্রস্তাবনা পড়ি নাই আমরা। দেখেন 2বার সংশোধন করছে। একবার করছে ওই যে 77-এ পঞ্চম সংশোধনী, আর একবার 15, এই দুইটা, পঞ্চম আর 15। ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম লাগাইলো আর ধর্মনিরপেক্ষতা বাদ দিল, আবার ধর্মনিরপেক্ষতা ফেরত আনলো, এই 2বার। আসতেছি, ইরশাদেরটা আসতেছি, সব আকাম কুকাম সব সাক্ষী পাবেন। দেখেন 4 নাম্বার পড়েন। আচ্ছা, প্রস্তাবনায় কোনটিকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়নি? আমরা জানি জাসদ সংশোধনী। করছি, জাসগত, জাতীয়তা, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তাহলে এই জায়গা কোনটা? ভোটাধিকার সার্বজনীন ও ভোটাধিকার, অসাম্প্রদায়িকতা। অসাম্প্রদায়িকতা, এটা কিন্তু আসবে না। ঠিক আছে, জি। তো অন্যান্য যা আছে এগুলো পারবেন। 9 নাম্বার প্রশ্নটা পড়েন তানভীর। সর্বপ্রথম কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শব্দদ্বয় যুক্ত করা হয়? এটা হচ্ছে, হ্যাঁ, পঞ্চম সংশোধনী 1979। বুঝছেন? জি। তো এই পর্যন্ত অনলাইন অফলাইনে যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? হাবিব সাহেব ভালো আছেন? শুনতে পাচ্ছেন হাবিব সাহেব? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আছি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো স্যার। আপনি ভালো আছেন? কোনো প্রশ্ন আছে হাবিব সাহেব? স্যার আলহামদুলিল্লাহ। প্রশ্ন এখনো কোনো প্রশ্ন নাই স্যার। আমি আচ্ছা ভালোভাবে পড়েন। এখনো কানেক্ট করতে পারতেছি না। আচ্ছা, তাহলে জি একটু স্যার। কানেক্ট কষ্ট হবে, একটু ধৈর্য ধারণ করেন, হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। দেখেন, স্যার আমাকে একটু পিডিএফ ফাইলটা একটু দিন আজকে। হ্যাঁ অবশ্যই দিব। দেখেন, আরেকটা জিনিস আসলো যে রাষ্ট্র ধর্মের বিশেষত্ব আসলে কি? আসতেছি, রাষ্ট্রধর্মের জায়গায় আসবো। আচ্ছা। তার আগে আমরা চলে আসি। দেখেন প্রথম ভাগ, মোট ভাগ আছে কয়টা? 4টে বলতে গেছে ও।
প্রথম ভাগে দেখেন প্রজাতন্ত্র। বাংলাদেশ একটি গোল্ডেন একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ নামে পরিচিত। তাহলে বাংলাদেশের নাম কি? আমরা যখন, আপনারা তখন ছোট সবাই, সবাই দু একজন হয়তো বা জন্মগ্রহণ করছেন বা করেন নাই। 1997 সালে বাংলাদেশ যখন আইসিসি ট্রফিতে কেনিয়ারে হারালো, তখন আমি ক্লাস 2-তে পড়ি। 97-তে আইসিসি ট্রফিতে কেনিয়াকে হারাই আমরা, প্রথম বিশ্বকাপ খেললাম 1999 সালে। তো তখন ওই তখনকার ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, তখন বর্তমানে তো বাংলাদেশে যে স্কোর কার্ডের সংক্ষেপে লেখে ব্যান, বিএএন, তখন লেখলো পিআরবি, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো অনেক ছোটবেলায় এই জিনিস বুঝতাম না যে পিআরবি দিছে কেন। তো যখন এই সংবিধান পড়লাম তখন মাথায় আসলো যে এটা তো পিআরবি মানে হলো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখন প্রজাতন্ত্র আসলে কারে বলে? প্রজাতন্ত্র কাকে বলে শর্ট নোটে এখানে ভালোভাবে বুঝাই দিছে, একটু পড়ি দেখেন। সাধারণত প্রজাতন্ত্র বলতে, আন্ডারলাইন করেন, রাজতন্ত্রের বিপরীত একটি সরকার ব্যবস্থাকে বোঝায়। রাজতন্ত্র, প্রজাতন্ত্র মানে রাজতন্ত্রের বিপরীত শব্দ হলো প্রজাতন্ত্র। এটা এমন একটি সরকার ব্যবস্থা যেখানে নির্বাহী প্রধান জনগণের মাধ্যমে নির্বাচিত হয়। অর্থাৎ প্রজাতন্ত্রের ক্ষেত্রে নির্বাহী যিনি প্রধান, তিনি কার মাধ্যমে নির্বাচিত হবে? জনগণ। ঠিক আছে। তো এটা উনি, প্রজাতন্ত্র বলতে কোনো একক ব্যক্তি কর্তৃক ক্ষমতার প্রয়োগ বোঝায় না, বরং একদল নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জনগণের পক্ষে ক্ষমতার প্রয়োগ বোঝায়। একটা পর্যায় পর্যন্ত তো সব জায়গায় রাজা রানী ছিল না? তো রাজা রানীর যে বিপরীতের যে সরকার ব্যবস্থা, সেটাই হলো প্রজাতন্ত্র। বাংলাদেশ রাষ্ট্রের চারিত্রিক বৈশিষ্ট্য হলো এটা একটি প্রজাতন্ত্র। সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, আমরা বাংলাদেশের জনগণ স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। সংবিধানের প্রথম ভাগের শিরোনাম হলো প্রজাতন্ত্র। এই ভাগের প্রতিটি অনুচ্ছেদে প্রজাতন্ত্র শব্দটি বারংবার উচ্চারণ করা হয়েছে, মানে বারবার। সংবিধানের প্রথম অনুচ্ছেদে একইভাবে ঘোষণা করে যে বাংলাদেশ একটি একক স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামে, সরকার তো না, সরকার ভুলে ফেলছি, তালে তালে, নামে পরিচিত। 7-এর 1 অনুচ্ছেদে জনগণ যে প্রজাতন্ত্রের মালিক তাও অতি স্পষ্ট করে বলা হয়েছে, কারণ 7-এর 1 অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই প্রজাতন্ত্র যে একটি গণতন্ত্র হবে তা 11 অনুচ্ছেদে বলা হয়েছে। মানে সামনে আরো পাবো আমরা এগুলো ইনশাল্লাহ। এছাড়া সংবিধানের অন্যতম মূলনীতি হবে গণতন্ত্র, তা সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে। একই মূলনীতির কথা 8 অনুচ্ছেদেও বলা হয়েছে। তো আমরা এগুলা বাদ দিয়ে সামনে তো পড়বো, জাস্ট মনে রাখেন বাংলাদেশ একটি একক স্বাধীন ও কি সার্বভৌম প্রজাতন্ত্র। একক স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত। আমরা চলে আসি প্রজাতন্ত্রের সীমানা। দেখেন তো, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত হবে, মানে আমাদের বাংলাদেশের সীমানা কি হবে? 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পূর্বে, গোল্ডেন স্বাধীনতা ঘোষণার কখন পূর্বে, যে সকল এলাকা নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত ছিল, মানে স্বাধীনতা ঘোষণার আগে পূর্ব পাকিস্তান যে এলাকা নিয়ে গঠিত ছিল, বাংলাদেশের সীমানাও কি হবে? তাই হবে। এবং সংবিধান 3য় সংশোধনী আইন 1974-এ অন্তর্ভুক্ত এলাকা বলে উল্লেখিত এলাকা, কিন্তু উক্ত আইনে বহির্ভূত এলাকা বলে উল্লেখিত এলাকা তৎবহির্ভূত। মানে হলো, আমরা সামনে গিয়ে পড়বো 3য় সংশোধনীতে যে সকল এলাকা বাংলাদেশ বলে বলছে সেগুলো বাংলাদেশের সীমানা হবে, আর যে সকল এলাকা বাংলাদেশের বাইরে বলছে সেগুলো বাংলাদেশের সীমানা হবে না। জি। তাহলে যে বিষয়টা দাঁড়ালো যে 1971 সালে 26শে মার্চের আগে পূর্ব পাকিস্তানের যে সীমানা ছিল সেই সীমানা, আর 3য় সংশোধনীতে যে সীমানা বলছে সেই সীমানা, আর 3য় সংশোধনীতে যে সীমানা বাদ দিছে সেটা অন্তর্ভুক্ত হবে না। বুঝছেন?
এবং পরবর্তীতে বলছে দেখেন, যে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশের সীমানাভুক্ত হতে পারে। পরবর্তীতে সীমানাভুক্ত হতে পারে এটা লিখলো কে? তাই ধরেন আমরা বাংলাদেশ আর মায়ানমারের ভারতের সাথে সমুদ্র আহ বিজয় হয়েছে, যেটা মানে যে জয়লাভ করছি, তখন আমাদের সীমানার সাথে আরো সীমানা অন্তর্ভুক্ত হয়েছে সেগুলা, বুঝছেন? দেখেন, আরাকান রাজ্য দখল নিয়ে নিছেন, ঠিক আছে, দখল নেওয়া হবে না। দেখেন অবস্থা যা, দেখেন। তো আমরা এখন তৃতীয় সংশোধনী বিষয়টা একটু পড়বো, একটু পড়ি দেখেন। আমাদের সংবিধান সংশোধন হয়েছে কয়বার? 17 বার। দেখেন, সংবিধান তৃতীয় সংশোধনী আইন 1974 দ্বারা প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা সংক্রান্ত সংবিধানের 2 অনুচ্ছেদ সংশোধন করা হয়। বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী, আন্ডারলাইন করেন, বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী বেরুবাড়িকে ভারতের নিকট হস্তান্তরের বিধান এবং দহগ্রাম ও আঙ্গুরপোতাকে রাখার বিধান করে তৃতীয় সংশোধন করা হয়। তাহলে বেরুবাড়ি পাবে কে? ভারত। আর বেরুবাড়ির বিনিময়ে বাংলাদেশ পাবে কাকে কাকে? শুনেন, মূল বিষয় হলো বেরুবাড়ি বাংলাদেশের সীমানার মধ্যে ছিল, তা আমরা করলাম যে বেরুবাড়ি দিব কাকে? ভারতকে। আর ভারতের কাছ থেকে নিব কি? দহগ্রাম ও আঙ্গুর পোতা। বলবেন যে 600 টাকা কেজি আঙ্গুর পুঁতিয়ে রাখছে কে নাকি? প্রেক্ষাপট দেখেন, 16ই মে 1974 গোল্ডেন, 16ই মে 1974 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ভারতের প্রজাতন্ত্রের মধ্যে গোল দিবেন একটি চুক্তি সম্পাদিত হয় এবং দুই দেশের প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত হয়। একটা চুক্তি হয়েছে এবং এই চুক্তির স্বাক্ষর করছে তৎকালীন ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরা দুইজন ছিলেন বাংলাদেশের আর ভারতের প্রধানমন্ত্রী। এই চুক্তির অধীন 12 নং দক্ষিণ বেরুবাড়ি ইউনিয়নের অর্ধেক দক্ষিণস্থ সংলগ্ন গোল্ডেন 2.64 স্কোয়ার মাইল 2.64 স্কোয়ার মাইল সিট ছিটমহল সমূহ আর কি ভারত দখলে রাখবে এবং এর বিনিময়ে বাংলাদেশ দহগ্রাম ও আঙ্গুরপাতা ছিটমহল গুলো দখলে রাখবে। তাহলে আমার মনে প্রশ্ন আসতে পারে যে তৃতীয় সংশোধনের মাধ্যমে ভারত কোন এলাকা দখলে নিছে? বেরুবাড়ি। আর বাংলাদেশ দহগ্রাম এবং আঙ্গুরপাতা। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পাদিত চুক্তি গোল্ডেন দিল্লি চুক্তি নামে পরিচিত। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোন সংশোধনীর বিষয়বস্তু দিল্লি চুক্তি? তৃতীয় সংশোধনী। বুঝছেন? এখন এটা নিয়ে মামলা হইল কেন? আমি আগে সংক্ষেপে বুঝাই দেই, তারপরে বলেন। শোনেন, ওনরা করছে কি, ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ইন্দিরা গান্ধীর ভালো সম্পর্ক ছিল। উনি বলছে যে ঠিক আছে, আপনি বেরুবাড়ি নিয়ে নেন, আমারে দহগ্রাম আঙ্গুরপোতা দিয়ে নেন। একটা চুক্তির মাধ্যমে শেষ করছে। কিন্তু কাজী মোখলেসুর রহমান সাহেব রিট করে দিছে কোর্টে, যে বললো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা করছে এটা বৈধ হয় নাই। উনি এটা বিনিময় করতেই পারে, বাট এই কাজটা ওনার করতে হবে সংবিধান সংশোধনীর মাধ্যমে। উনি শুধু একটা চুক্তির বিনিময়ে কাজ সারতে পারে না। বুঝতে পারছেন? তো ওই জায়গায় বলতেছে যে যদি শুধু বাংলাদেশ কিছু লাভ করে, মানে বাংলাদেশ কারো কাছ থেকে কিছু পাইতেছে, সেটা শুধু চুক্তির মাধ্যমে সম্পাদন করা যায়। কিন্তু যে জায়গায় লাভ করতেছি প্লাস দিতেছি, মানে সমর্পণ এবং কি বলে, মানে ওটার বিপরীত শব্দ কি, যা পাচ্ছি এবং দিচ্ছি দুইটাই জড়িত, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা জিনিস শুধু চুক্তির মাধ্যমে করা যাবে না। এই ক্ষেত্রে সংবিধান সংশোধন কইরে সংবিধানের মাধ্যমে সংবিধান উল্লেখ থাকতে হবে যে ওই যে যে আমার এই চুক্তির মাধ্যমে। এই কারণে প্রথমে যখন এই কাজ এই 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 চুক্তিটা হয়,
তখন কিন্তু এই দ্বিতীয় নাম্বার যে অনুচ্ছেদ আমরা পড়লাম ওই জায়গা কিন্তু ওই 1974 সালে তৃতীয় সংশোধনীর কথা বলা ছিল না। এটা যোগ করছে কখন? এই কাজী মোখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ মামলা করার পরে তখন আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সংবিধান কি করা লাগছে, সংশোধন কইরা তারপরে এই চুক্তি কার্যকর করা লাগছে। এই এলো কাহিনী। তো এটা বিস্তারিত পড়ছে, একটু পড়ি দেখেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পাদিত এই চুক্তিতে বাংলাদেশের সীমানার পরিত্যাগ বিষয়টি, এটা বলতেন সীমানার পরিত্যাগ, এই যে সমর্পণ বা পরিত্যাগ বিষয়টি অন্তর্ভুক্ত আছে এবং কোন প্রকার আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতিরেকে করা হয়েছে, এর কোনো আইনগত কার্যকারিতা নেই বলে ঘোষণার জন্য সংবিধানের 102(2) ক সরেয়া, এটা সামনে পড়বো। 102(2) ক সরেয়াতে কি আছে ভালোভাবে জানবেন, আপাতত জেনে দেখেন রিড করছে। অনুচ্ছেদাধীন রিট দায়ের করে যা আপিল বিভাগে কাজী মুখলেসুর রহমান বনাম বাংলাদেশ মামলা নামে কি হয়, নিবন্ধিত হয়। উনি এখানে রিট করে বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যা করছে এটার কোনো আইনগত ভিত্তি নাই, উনি শুধু চুক্তির মাধ্যমে এই জায়গা ছিটমহল আদান প্রদান করতে পারে না। এই ক্ষেত্রে অবশ্যই কি লাগবে, সংবিধান সংশোধন লাগবে। এই মামলায় আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন দেখা দেয়। সংবিধান সংশোধন না করে শুধুমাত্র প্রধানমন্ত্রী একপাক্ষিকভাবে, আন্ডারলাইন করেন, দেশের সীমানা নির্ধারণ করতে পারেন কিনা, মানে সংবিধান সংশোধন না করে শুধুমাত্র প্রধানমন্ত্রী এটা পারে কিনা। আপিল বিভাগ মত প্রকাশ করে যে যদিও সংবিধানের, আন্ডারলাইন করেন, 55(2) অনুচ্ছেদ অনুযায়ী চুক্তি সম্পাদন নির্বাহী ক্ষমতার অংশ, কিন্তু যে ক্ষেত্রে রাষ্ট্রীয় সীমানা গোলদেন নির্ধারণ এবং রাষ্ট্রীয় সীমানা পরিত্যাগ বা সমর্পণ বিষয় জড়িত, কি কি পরিত্যাগ বা সমর্পণ বিষয় জড়িত, সেই সকল চুক্তি শুধুমাত্র সংসদের সম্মতি সহকারে প্রয়োজনীয় আইন প্রণয়ন করে বাস্তবায়ন করা সম্ভব। এই জায়গায় আপিল বিভাগ মত প্রকাশ করে যে যে জায়গায় শুধু ওই রাষ্ট্রীয় সীমানা নির্ধারণ সংক্রান্ত ব্যাপার স্যাপার আছে সেই জায়গায় শুধু চুক্তি করে এটা করা যাবে না, এই জায়গায় সংসদেরও সম্মতির দরকার আছে এবং এই ক্ষেত্রে রাষ্ট্র সংবিধান কি করা লাগবে, সংশোধন করা লাগবে। বাট উনি কোন প্রকার সংশোধন না এনে শুধু দিল্লি চুক্তির মাধ্যমে কাজটা সেরে ফেলছে। সংবিধানের গোলদেন 143(2) অনুচ্ছেদের অধীন সংসদ সময়ে সময়ে আইনের দ্বারা বাংলাদেশের সীমানা, রাষ্ট্রীয় সীমানা এবং বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমা বা মহীসোপানের সীমানা নির্ধারণের বিধান করতে পারে। সংবিধানের 143 বিধানে বলছে ভাই, অনুচ্ছেদে বলছে যে বাংলাদেশ বিভিন্ন সময় রাষ্ট্রের সীমানা নির্ধারণ করতে পারে বা বাংলাদেশের জলসীমা বা মহীসোপান, জলসীমা বুঝেন, ওই যে আপনার জলসীমা মানে হলো যে আমাদের, আপনার ল অফ দা সি পড়ছেন এলএলবি তে, আপনাদেরও আছে এদেরও আছে, ওই যে আপনার টেরিটোরিয়াল সি, কন্টিনেন্টাল শেলফ, কন্টিগুয়াস জোন, হাই সি, এইগুলা আছে। ঠিক আছে, তো এইগুলা নির্ধারণ করতে পারে রাষ্ট্র বিভিন্ন সময়ে সময়। সুতরাং 143 অনুচ্ছেদের অধীন সীমানা নির্ধারণ করা যেতে পারে আইন আহ, প্রণয়ন করার মাধ্যমে, এবং সীমানা, আন্ডারলাইন করেন, পরিত্যাগের বা সমর্পণ করার ক্ষেত্রে সংবিধানের 142 অনুচ্ছেদের অবলম্বনে 2 ক অনুচ্ছেদ সংশোধন করার মাধ্যমে সীমানা পরিত্যাগ বা সমর্পণ করা যেতে পারে। মূল কথাটা হলো খুব সোজা, সেটা হলো যে যে ক্ষেত্রে শুধু সীমানা মানে আনতেছেন বা মাপতেছেন তাহলে সেই জায়গা চুক্তির মাধ্যমে করা যায়, কিন্তু যে জায়গায় সীমানা সমর্পণ করতেছেন সেই জায়গা চুক্তির মাধ্যমে করা যাবে না, এটা করতে হবে সংসদের মাধ্যমে। তখন আপিল বিভাগে প্রশ্ন দেখা যায় যে দিল্লি চুক্তিতে কি শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমানা নির্ধারণ বিষয় জড়িত, যা সংবিধানের 143(2) অনুচ্ছেদের অধীন শুধুমাত্র একটি সাধারণ আইন পাশের মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে, নাকি দিল্লি চুক্তিতে বাংলাদেশ কর্তৃক ভারতের নিকট সীমানা পরিত্যাগের ও সমর্পণ বিষয় জড়িত, কি বলেন তো? নির্ধারণও আছে, পরিত্যাগও আছে। শুধু নির্ধারণ হইলে সংবিধান সংশোধন করা লাগতো না, বুঝতেছেন? আপিল বিভাগ মত প্রকাশ করে যে দিল্লি চুক্তিতে বাংলাদেশ কর্তৃক সীমানা পরিত্যাগের বা সমর্পণের, ওই যে বেরুবাড়িকে ভারতকে সমর্পণ বিষয়ে জড়িত, এবং এই কারণে উক্ত চুক্তি সংবিধানের 142 অনুচ্ছেদের অবলম্বনে 2 ক অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে। আপিল বিভাগ বলছে শুধু চুক্তিতে হবে না, এই জায়গায় সংবিধান সংশোধন দরকার। তো রাষ্ট্রীয় সীমানা পরিত্যাগ অর্থ হলো রাষ্ট্র কর্তৃক তার কোনো সীমানা বা জমি অন্য কোনো রাষ্ট্রকে সমর্পণ করা, যেমন দিল্লি চুক্তি অনুযায়ী বাংলাদেশ কর্তৃক ভারতকে বেরুবাড়ি ইউনিয়ন সমর্পণ করা। বেরুবাড়িতে
বাংলাদেশের দাবি পরিত্যাগ করে এবং দহগ্রাম রেখে দিয়ে যখন বাংলাদেশ ভারতের সাথে কোনো চুক্তিতে উপনীত হয়েছে, আপিল বিভাগ কাজী মোখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ মামলায় সিদ্ধান্ত প্রদান করে যে এমন চুক্তিতে আন্ডারলাইন করেন রাষ্ট্রীয় সীমানা পরিত্যাগ বা সমর্পণ জড়িত আছে, যা সংবিধান সংশোধন ব্যতীত বাস্তবায়ন করা যায় না। এই রায়ের ফলে উক্ত চুক্তি কার্যকর করতে 1974 সালে সংবিধান তৃতীয় সংশোধনী পাশ করা হয়েছে। তৃতীয় সংশোধনীর মাধ্যমে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা সংবিধানের 2 অনুচ্ছেদ পরিবর্তন করা হয়। সুতরাং কাজী মোখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ মামলার আলোকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমানা সংক্রান্ত চুক্তি বা দিল্লি চুক্তি বাস্তবায়ন করতে 1974 সালের আন্ডারলাইন করেন 28শে নভেম্বর বাংলাদেশের তৃতীয় সংশোধনের মাধ্যমে সংবিধানের 2 নং অনুচ্ছেদ সংশোধন করা হয়। এখানে 2টা তারিখ আছে, একটা হলো দিল্লি চুক্তি করছে 16ই মে, দেখেন 16 কত মে, আর সংবিধান সংশোধন করছে কত 28-এ। 2টা জিনিস খেয়াল করেন, দিল্লি চুক্তি 16ই মে আর তৃতীয় সংশোধনী 28শে নভেম্বর, দুইটাই কত সাল 74 সাল। এই মামলাটি বেরুবারি কেস বা তৃতীয় সংশোধনী বা থার্ড অ্যামেন্ডমেন্ট কেস নামে পরিচিত। সো আমাদের তানভীর সাহেব এখানে প্রশ্নটা পড়েন, বিগত বছরের প্রশ্ন। কাজী মুখলেছুর রহমান ভার্সেস বাংলাদেশ 26 DLR SC বেরুবারি কেস ইজ অলসো নোন অ্যাজ দ্য থার্ড অ্যামেন্ডমেন্ট কি কেস। কেস বলেন? থার্ড অ্যামেন্ডমেন্ট কেস। সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার পড়ি, দেখেন বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশে কি কি? একজাতন্ত্র ইউনিটারি নাকি? 4 নাম্বার প্রশ্নটা দেখেন, বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগের শিরোনাম কি? প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র ব্র্যাকেটে লেখেন 1 থেকে 7। প্রজাতন্ত্র সম্পর্কে আলোচনা করছে 1 থেকে 7 অনুচ্ছেদ। কথা বলেন। 5 নাম্বারটা পড়ি, বাংলাদেশ একটি একক স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদে। অনুচ্ছেদ 1। তো আমাদের আজকে এই পর্যন্তই থাক, আমি একটু অসুস্থতা অনুভব করছি, আপনারা এই পর্যন্ত থাক। আগামী দিন ইনশাল্লাহ, আগামী দিন আমাদের তো বৃহস্পতিবার পড়া, বাট তার আগে যে কোনো একদিন রাতের বেলা বলবানি, রাতের বেলা আমরা অনলাইনে যুক্ত হব, ঠিক আছে ইনশাল্লাহ? জি, মানে এই ক্লাস বাড়াইতে হবে। হ্যাঁ হ্যাঁ বাড়াইতে হবে, জি ইনশাল্লাহ। দেখি আমার ভালো লাগলে নেবানি ইনশাল্লাহ। না, পরীক্ষা আজকে নিচ্ছি না, একটু অসুস্থ আছি। আপনাদের ক্লাস বাড়াবো মানে না বাড়াইলে তো শেষ করা যাবে না, এবং পরীক্ষা হবে ইনশাল্লাহ। হ্যাঁ এবারই নিলাম, এখনো তো সার্কুলার দেয় নাই, সমস্যা কি? এবারই 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 ইনশাল্লাহ। বারেরটাও তো চলতেছে, বারেরটা তো আমাদের এই জায়গা আছে। তো বারেরটা ক্লাস আর আলাদা এই জায়গা নিচ্ছি না, তো এই জায়গা জাস্ট স্পেশাল ল, আর স্পেশাল ল শেষ হয়ে গেলে বাংলা ইংলিশ এগুলা যা আছে এগুলা বলে দিলাম। আর আমি কিছুদিনের মধ্যে বলে দিব যে আপনার আইনের সাথে সাথে বাংলা ইংলিশ কি কি পড়তে থাকবেন আর কি। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।